এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। শাড়ি এনেছি তোর গায়ে হলুদের জন্য, পছন্দ না হলে ফেরত দিয়ে আসবো। আমার ভাইয়া আমার জন্য এনেছে, তা পছন্দ না হয়ে থাকতে পারে? সোহা আয়নার সামনে লেহেঙ্গাটা তার সামনে ধরে আয়না খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লেহেঙ্গাটা ভারী পছন্দ হয়েছে তার, কিন্তু তার গায়ের রং নীলের মতন অতটা ফর্সা নয়, একটু চাপা। তাই বারবার আয়না দেখছে তাকে মানাবে কিনা। হঠাৎ করে আয়নার ভেতরে চোখ যায় সোহার। তামিমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সোহা ঘুরে দাঁড়ায়, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে তামিম তার দিকে। তার চোখের দিকে তাকাতে তার অস্বস্তি হচ্ছে, তাই চোখ নামিয়ে হাতের লেহেঙ্গাটা ভাঁজ করে রেখে দিয়ে চলে যায় তামিমের পাশ কেটে। তামিম কিছু ডাকে, সোহা দাঁড়িয়ে যায়। তামিম বলল, এক গ্লাস লেবু শরবত দিয়ে যা আমায়। এটা বলে সোহার পাশে কেটে চলে যায়। সোহার শরবত নিয়ে তামিমের রুমে যেয়ে দেখে তামিম রুমে নেই। তাই খাটের পাশে রাখতে গেলে ঠাস করে দরজা লাগানোর আওয়াজ কানে যায় তার। ঘুরে তাকিয়ে দেখে তামিম দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোহা তামিমের কাছে এসে দরজা খুলতে গেলেই তামিম তার হাত ধরে ফেলে। তার সর্বাঙ্গ কেঁপে ওঠে। যে বুঝতে পারছে না হঠাৎ করে তামিম এমন করছে কেন, খুব শান্ত গলায় সে বলল, হাত ছাড়ুন, আমি যাব। সোহা বলল, কিন্তু তামিম হাত ছাড়া তো দূরের কথা, হাত আরো শক্ত করে ধরে। সোহা বিরক্তি নিয়ে বলল, একটা কাজের মেয়ের হাত ধরা এভাবে মানায় না। এটা বলে হাত ছাড়িয়ে নেয়। তামিম এবার সোহার কোমর ধরে কাছে এনে বলল, কালকে আমার কথায় তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি ওভাবে বলতে চাইনি। আই এম সরি সোয়া। কোমরের থেকে তামিমের হাত সরিয়ে বলল, ভুল কি বলেছেন? যা সত্যি তাই বলেছেন, এতে সরি বলার কিছু নেই। এটা বলে দরজা খুলে বের হয়ে যায় সোহা। তামিম অসহায় হয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেন কালকে সে সোহাকে এটা বলতে গেল? সোহা খুব কষ্ট পেয়েছে। রাগে নিজের চুলগুলো টানতে থাকে তামিম। প্রাচ্য, নীল, সোহা, তামিম ট্রেন স্টেশনে বসে আছে। আজকে স্বপ্নরা আসবে। নীল মহা বিরক্তি নিয়ে বলল, আপু, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এত দেরি হওয়ার কথা নয়, কেন যে দেরি হচ্ছে বুঝতে পারছি না। প্রাচ্য বলল, তোরা বস, আমি একটু দেখে আসি তারা আসছে কিনা। এটা বলে তামিম দাঁড়ায় যাওয়ার জন্য। তখনই সে জায়গায় দাঁড়িয়ে যায়। প্রাচ্যকে বলল, আর যেতে হবে না, তোর বন্ধুরা চলে এসেছে। তামিমের কথা শুনে সবাই দাঁড়িয়ে যায়। তামিমের দৃষ্টি অনুসরণ করে সবাই তাকায়। নীল স্বপ্নর দিকে তাকিয়ে আছে। স্কাই কালার শার্ট, সাদা প্যান্ট, এক হাতে ভাঁজ করা ব্লু ব্লেজার, আর এক হাতে লাগেজ। বাতাসে স্পাইক করা চুলগুলো উঠছে, যেন সিনেমার হিরো হেঁটে আসছে তার দিকে। চোখ সরছেই না তার। তখনই স্বপ্ন তাদের কাছে এসে বলল, কেমন হচ্ছে তামিম? এটা বলে জড়িয়ে ধরে তামিমকে। ভালো আছি ব্রো, তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আরে না, কোনো সমস্যা হয়নি। এটা বলে নীলের দিকে চোখ যায়। স্বপ্নের সাথে চোখাচোখি হতেই নীল চোখ নামিয়ে ফেলে লজ্জায়। নিজেই নিজেকে বলে সে, কেন নীল এত বেহায়া হয়ে প্রাচ্য আপুর বন্ধুর দিকে তাকাতে গেলি? সে এখন কি ভাববে তোকে? বলবে এই মেয়ের লাচরণ কিচ্ছু নেই। কিভাবে ট্যাপ ট্যাপ করে তাকিয়েছিল! ছি ছি ছি, তোর চোখ সংযত কর। তুই শুধু ওই চোখ দিয়ে সুরওয়ালাকে দেখবি, আর কাউকে দেখবি না। কেমন আছো নীল? স্বপ্নর কথায় ধ্যান ভাঙে নীলের। নীল মৃদু হেসে বলল, জি ভালো আছি। তোমার পাশের জন্য বোধ হয় সোহা, আই এম রাইট? নীল মাথা দুলিয়ে হ্যাঁ জানায়। রোদ দৌড়িয়ে এসে প্রাচ্যকে জড়িয়ে ধরে। বিয়ে করার আগে আমাকে ভুলে গেলি? বিয়ে করার পর মনে হয় আমায় দেখলে তুই বলবি রোদ নামের কাউকে তুই চিনিস না। প্রাচ্য রোদের কথা শুনে শুধু মুচকি হেসেছে। ধূসর বলল, হায় হায় প্রাচ্য, তুই এটা কি করলি? রোদকে ভুলে যাওয়া তোর উচিত হয়নি। তোর 10টা না 5টা না, একটা মাত্র বেস্ট ফ্রেন্ড, তুই ওকে এভাবে ভুলে যাওয়া উচিত হয়নি। ঘোর অন্যায় করেছিস। রোদ বলল, দুশো ঠিক বলেছে, তুই ঘোর অন্যায় করেছিস। হ্যাঁ, আমি মেনে নিয়েছি, আমি ঘোর অন্যায় করেছি। এখন আপনি আমায় যা শাস্তি দিবেন মাথা পেতে নেব। না থাক, আমার বেস্টও কয়েকদিন পর চলেই যাবে আমাকে ছেড়ে। তাকে কি এখন শাস্তি দেওয়া যায়? রোদ বলল, প্রাচ্য সবাইকে দেখছে কিন্তু তৃণকে দেখছে না। সে কি আসেনি? এদিক ওদিক তাকাই তৃণকে দেখার জন্য, কিন্তু দেখতে পায় না। হুট করে তৃণ এসে বলল, ভেবেছিস আমি আসবো না তোর বিয়েতে, তাই এদিকে ওদিকে খোঁজা হচ্ছে আমাকে? হুট করে তৃণ কথাটা বলাতে প্রাচ্য ঘাবড়ে যায় কিছুটা।
একটা মাত্র বেষ্টুর বিয়ে বলে কথা, না আসে পারি? প্রাচ্যর গাল দুটো টেনে বলল তৃণ। তৃণ এমন আচরণ আগে হলে তার কাছে স্বাভাবিক লাগতো, কিন্তু এখন কি করে তৃণ এই স্বাভাবিক আচরণ করছে তার সাথে? তৃণ চোখের দিকে তাকায় সে, চোখে খুশির ঝিলিক। প্রাচ্য ভেবেছে হয়তো তার বিয়ে হয়ে যাচ্ছে শুনে তৃণ খুব কষ্ট পাবে। এটা ভেবে এতদিন প্রতিটা রাত কেঁদেছে, কিন্তু তৃণকে দেখে বোঝা যাচ্ছে না তার প্রিয় মানুষটার বিয়ে হয়ে যাচ্ছে। কি হাসি খুশি সে! উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চোখ বুলায় তৃণের উপরে প্রাচ্য। গ্যাবার্ডিন কালারের প্যান্টের সাথে কালো শার্ট পরেছে, সাথে আছে ঝাঁকড়া চুল। সৌন্দর্য যেন তার উপচে পড়ছে। এভাবে তাকে পর্যবেক্ষণ করছিস কেন? আমার খুব লজ্জা লাগছে। তৃণ বলল। প্রাচ্য আবার তৃণের দিকে তাকায়। এখন হাসছে তৃণ, চোখ নামিয়ে ফেলে প্রাচ্য। তৃণ প্রাচ্যকে বলল, আমাকে খুব হ্যান্ডসাম লাগছে, তাই না প্রাচ্য? প্রাচ্য তৃণর দিকে তাকায়। তৃণ আবার বলল, তোর বিয়েতে অনেক মেয়ে আসবে, ফ্লার্টিং করতে হবে না, তাদের পছন্দে হতে হবে তো। আর বলার আগে প্রাচ্য সেখান থেকে চলে আসে। সবাই গাড়িতে উঠে যায়। নীল বলল, কি তৃণু ভাইয়া, আসতে হলো তো আমাদের নোয়াখালীতে? হুম, কালকে আপনাদের সবাইকে আমাদের এই নোয়াখালী জেলায় ঘোরাবো। সবাই রাজি হয়। রোদ বলল নীলকে, নীল, তুমি বলেছো প্রাচ্যর সাথে ধূসরের বিয়ে দেবে, এখন তো প্রাচ্যের অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। নীল বলল, সমস্যা নেই, ধূসর ভাইয়ের সাথে আমার বেস্টু সোহার বিয়ে দিব। এটা বলার সাথে সাথে সোহা বিষম খায়। নীলের কথায় বিষম খাওয়া মেয়েটার দিকে ধূসরের চোখ যায় শ্যামবর্ণের হৃদয় হরণকারী। আনমনে ধূসরের মুখ দিয়ে বেরিয়ে আসে মায়াবতী কথাটা। ধূসরের এরকম বেহায়া চাহনি সোহার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। সোহা একটা চিমটি কেটে নীলকে বলল, এসব কি বলছিস তুই? নীল ফিসফিস করে বলল, আরে তোকে বিয়ে দিব আমার তামিম ভাইয়ের সাথে, এখানে আমি ঢপ মারছি। রোদ বলল, নীল, তুমি কি ভুলে গেলে? নীল সন্দিহান গলায় বলল, কি? তুমি না সাজেকে যাওয়ার সময় বললি ট্রিনোর সাথে আমার বেস্ট ফ্রেন্ড সোহার বিয়ে দেবে, এখন বলছো ধূসরের সাথে? নীল জিহ্বা কামড়ে দিয়ে বলল, এই যে ভুলে গেলাম, সব দোষ প্রাচ্য আপুর, তার জন্য সব গন্ডগোল হয়ে গেছে। প্রাচ্য আপু, তোমার উচিত ছিল ধূসর বা তৃণ ভাইয়াকে বিয়ে করার, তাহলে আমি তাদের থেকে প্রতিশোধ নিতে পারতাম, আমাদের জেলাকে ব্যঙ্গ করার। প্রাচ্য তৃণর দিকে তাকিয়ে হাসি মুখে বলল, নীল, তুই কোনো চিন্তা করিস না, আমাদের তৃণু মেয়ে পটানো তো খুবই ওস্তাদ। দেখবি আমার বিয়েতে কাউকে না কাউকে ঠিক পটিয়ে ফেলবে। আমার বিয়েতে মেয়ে পটানো মানে আমাদের গ্রামের, আর আমাদের গ্রামের মানে আমাদের নোয়াখালী জেলার, তাহলে তোর ইচ্ছে পূরণ হয়ে যাবে। তৃণ বলল, শোন প্রাচ্য, এই তৃণকে মেয়ে পটাতে হয় না, মেয়েরা এমনিতেই তাকে দেখলে পটে যায়। প্রাচ্য ঠোঁট বাঁকা করে অন্যদিকে তাকায়। সোহা নীলের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তা দেখে নীল বলল, শোনো, ওনারা আমাদের নোয়াখালী জেলাকে অনেক ব্যঙ্গ করে কথা বলেছে, তাই আমি অভিশাপ দিয়ে বলেছি তাদের যেন নোয়াখালী জেলাতেই বিয়ে হয়, আর পাত্রী খুঁজেও দিয়েছি। তোর সাথে তৃণ ভাইয়ার বিয়ে হবে। আমার না তখন খুব রাগ হয়েছিল, তাই হুট করে তোর নাম বলে দিয়েছি। রাগ করিস না সোহামণি। স্বপ্না তখন নীলের খামখেয়ালিপনা কথাগুলো মুগ্ধ হয়ে শুনছিল আর মুখ টিপে টিপে হাসছিল। কথা বলতে বলতে তারা পৌঁছে যায় মির্জা প্যালেসে। সবাই লাগেজ নিয়ে ভেতরে ঢুকে যায়। ধূসর যাওয়ার সময় সোহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সে বলল, মায়াবতী। সোহা সেখানে কিংকর্তব্য বিমূঢ়। বারবার তার কানে বাজছে মায়াবতী কথাটা। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সোহা তার দিকে। ধূসর মুচকি হেসে বাসার দিকে ঢুকে যায়। তামিম গাড়ি পার্ক করে এসে দেখলো সোহা আর ধূসরকে এই অবস্থা। হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ করে নেয়। রাগান্বিত হয়ে এগিয়ে আসে সোহার দিকে। তামিম এসে সোহার হাত চেপে ধরে। এত জোরে হাত চেপে ধরেছে তার হাত ছিঁড়ে যাওয়ার পথে। চোখ তুলে তাকায় সোহা তামিমের দিকে। সোহা স্পষ্ট দেখতে পাচ্ছে তামিমের কপালে রগগুলো খাড়া হয়ে গেছে। সোহা খুব ভালো করে জানে তামিম যখন রেগে যায় তখন এমন হয়। তামিমের চোখের দিকে তাকিয়ে দেখে আগুনের ফুলকি বের হচ্ছে, যেন তাকে জ্বালিয়ে ছারখার করে দেবে। ভয়ে ঢুক গিলে গলা দিয়ে কথা বের হচ্ছে না। ভয়ে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। তামিম তাকে টানতে টানতে বাগানের দিকে নিয়ে আসে। গাছের সাথে সোহার এক হাত চেপে ধরে দাঁতে দাঁত চেপে তামিম বলল, এই ছেলে কি বলছে তোকে? সোহাকে চুপ থাকতে দেখে তামিম দ্বিগুণ রাগ নিয়ে বলল, কথা বলছিস না কেন? আমি কেন ওনাকে ভয় পাই? ওনার কথা শুনতে বাধ্য নই। যা সোজা ওনার মুখের ওপর বলে দে,
ভয় পেলে চলবে না তোকে। তুই কি তা হুকুমের গোলাম নাকি? সাহস জুগিয়ে সোহা মুখ খুলল। ওই ছেলেটা আমায় যাই বলুক, আমি আপনাকে বলতে বাধ্য নই। তামিম এক হাত দিয়ে শক্ত করে সোহার চিবুক ধরে বলল, বাধ্য? তুই আমাকে বলতে বাধ্য? সোহাই ব্যথায় কুকড়িয়ে ওঠে। নিজের বাম হাত দিয়ে তামিম হাত চিবুক থেকে সরিয়ে ফেলে। বড় বড় করে নিঃশ্বাস নিয়ে চোখ রাঙিয়ে সোহা তামিমের দিকে তাকায়। কিসের বাধ্য? কাজের মেয়ে বলে কি আপনাকে আমার ব্যক্তিগত কথা শেয়ার করতে হবে? নো মিস্টার তামিম, নো। সোহা কান্না করতে করতে চলে যায়। তামিম নিজের হাত গাছের সাথে ঘুষি মারে রাগের চোটে। স্বপ্ন, আমি যা দেখেছি তুই কি তা দেখেছিস? ধূসরের কথা সবাই সেখানে দাঁড়িয়ে যায়। সবাই ভ্রু যুগল যোগ করে তার দিকে তাকায়। স্বপ্ন বলল, কি দেখছিস তুই? আমার মনে হয় প্রাচ্য আমাদেরকে কোনো রাজপ্রাসাদে নিয়ে এসেছে ভুল করে। প্রাচ্য এসে বলল, ভুল হবে কেন? তোকে আমাদের মির্জা প্যালেস নিয়ে এসেছি। কিন্তু আমার মনে হচ্ছে এটা শাহী আলমের রাজপ্রাসাদ। তৃণ বলল, রাজপ্রাসাদ জীবনে দেখিস না তুই, তাই প্রাচ্য রাজপ্রাসাদে নিয়ে এসেছে তোকে দেখানোর জন্য। তৃণ কথা প্রত্যুত্তর না করে প্রাচ্যকে আবার ধূসর বলল, হ্যাঁ রে প্রাচ্য, তোদের কে রাজা ছিল? তোর দাদু নাকি? না রে ভাই, আমার দাদার বাপের দাদা ছিল। সমুদ্র পেছন থেকে বলল। সমুদ্র দেখে হেসে দেয় ধূসর। সমুদ্র তাদের কাছে এসে বলল, আমাদের রাজপ্রাসাদের ইতিহাস পড়ে জানতে পারবে। এখন উপরে চল। সবাই উপরে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে পরিচিত হয়ে কুশল বিনিময় করে। সবাই সমুদ্রের সাথে গ্রামে বেড়াতে যায়। তারা তিনজন কখনো গ্রামে আসেনি। গ্রামের নির্মল বাতাসে প্রাণ ভরে শ্বাস নেয়। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তারা ঘোরাফেরা করে, তারপর বাড়ি ফিরে যায়। সমুদ্র বাসায় ঢুকতে সামনে পড়ে রোদ। ভ্রুযুগল যোগ করে রোদের আগ পিচ ঘুরে তাকে পর্যবেক্ষণ করে সমুদ্র। তার কিছু না বলে চলে যায় সে। রোদ কপালের সূক্ষ্ম ভাঁজ ফেলে বলল, অদ্ভুত। হাসির শব্দ শুনে রোদ পেছন ফিরে তাকায়। নীল হাসছে। নীল তার কাছে হাসতে হাসতে এসে বলল, কি বুঝলে রোদ আপু? রোদ কিছু না বলে রাগ করে চলে যায়। নীল আবার হাসছে। উপর থেকে কেউ তার হাসির মুক্ত কুড়াচ্ছে। নীল যদি একবার উপরের দিক তাকাতো তাহলে দেখতে পেত স্বপ্ন রেলিংয়ের উপরে কনুই রেখে গালে হাত দিয়ে তাকে হাঁ করে দেখছে। কিন্তু আফসোস, নীল উপরে না তাকিয়ে কিচেনে চলে যায়। স্বপ্নের কাঁধে হাত রেখে তৃণ বলল, কি রে শালা, এভাবে হা করে না দেখে ওকে যে বলে দে। স্বপ্ন তৃণর মুখোমুখি হয়ে বলল, বলবো। যদি বলি নোয়াখালীতে আসলে নোয়াখালী বলে কোনো এলাকা নেই, মানে নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজের নামে কোনো শহর নেই। নোয়াখালী জেলা শহরের নাম মায়েঝিদি নামে পরিচিত। নদীগর্ভে মূল শহর বিলীন হয়ে গেল 1950 সালে জেলা সদর দপ্তর মাইস্তি স্থানান্তর করা হয়। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। নোয়াখালীর সদর থানা আদি নাম সুধারাম। সবাই বের হয়েছে নীল নোয়াখালীর দার্শনিক স্থানগুলো দেখার জন্য। নোয়াখালী জেলার আনাচে কানাচে সব চেনে নীল, এমন কোনো জায়গা নেই সেখানে সে যায়নি। তামিম বাদে সবাই এখানে উপস্থিত আছে। পাশের গ্রামে দাদুর বন্ধুকে বিয়েতে নিমন্ত্রণ করতে গেল সে। তৃণ বলল, কই গেল নীল? তোমাদের নোয়াখালী জেলার কি দেখাতে নিয়ে আসলে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। নীল তীক্ষ্ণ নজরে তৃণর দিকে তাকিয়ে বলল, এত তাড়া কিসের? তৃণ শার্টের 2টা বোতাম খুলে মেয়েদের মতো 2টা ফু দিয়ে বলল, বাপ রে বাপ, আমি খুব ভয় পেয়েছি তোমার তাকানো দেখে। মনে হচ্ছে এক্ষুনি তুমি আমি গিলে খেয়ে ফেলবে। স্বপ্ন আর ধূসর হু হু করে হেসে দিল তৃণর কথায়। নীল রাগে ফুঁসতে থাকে। সোহার খুব রাগ লাগছে তাদের কথায়, তাই সে ঠেস মেরে বলল, নীল এমন কিছু বলেননি যার জন্য দাঁত কেলিয়ে হাসার আছে। ধূসর বলল, আমাদের দাঁত আছে বলেই তাই কেলিয়ে হাসছি। তুমিও দাঁত কেলিয়ে হাসতে পারো, আমরা কিছু মনে করব না। সোহার কিছু না বলে ভিংচি কেটে সামনে চলে যায়। তৃণ শার্টের বোতাম খোলার লোমশ বুকটা দেখা যাচ্ছে। লোভনীয়ভাবে তাকিয়ে আছে। তার পাশে কি হচ্ছে তার ধ্যান জ্ঞানের বাইরে। হুট করে তৃণর চোখ যায় প্রাচ্যর উপরে। প্রাচ্য দৃষ্টি তার বুকের দিকে, তা দেখতে পেয়ে চট জলদি শার্টের বোতাম আটকিয়ে ফেলে। প্রাচ্য চোখ তুলে তৃণর দিকে তাকিয়ে লজ্জায় নুয়ে যায় সে। কেন সেভাবে তাকাতে গেল? এখন তৃণ কি ভাববে? এটা বলে পাশ কেটে চলে যায় সে। তৃণ আবার বলল, নীল, তোমাদের এখানে কয়টা পর্যটন স্থান আছে? আছে অনেকগুলো। তার মধ্যে হলো নিঝুম দ্বীপ, শহীদ বুলু স্টেডিয়াম, বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম, ম্যানগ্রোভ বনাঞ্চল, চর জব্বর, মহাত্মা গান্ধী জাদুঘর।
আমতলী মেলা, নন্দিয়া মেলা, মুসাপুর বেড়িবাঁধ, চর এলাহি, সুবর্ণচর। ধূসর ঠাট্টা করে বলল। এত কম কেন নীল? নীল কিছু বলে না। স্বপ্ন বলল, আমরা এখন কোথায় যাব? নিঝুম দ্বীপ দেখতে। নিঝুম দ্বীপ বঙ্গোপসাগরের কোলে জেগে ওঠা এক নিঝুম অঞ্চল। প্রথমে স্থানীয় জেলেরা এই দ্বীপ আবিষ্কার করে। শীতকালে হাজার হাজার অতিথি পাখির সমাবেশ ঘটে। জেলেদের ধরা নানা রকমের মাছ শুকানোর জন্য এটা একটা আদর্শ স্থান হিসেবে ব্যবহার হয়। নিঝুম দ্বীপে 6টা বাজার আছে। নীল সবাইকে নিঝুম দ্বীপের সৌন্দর্য বর্ণনা করে দেখাচ্ছে। এখান থেকে তারা সোজা চলে যায় গান্ধী আশ্রমে। গান্ধী আশ্রম নোয়াখালীর একটা দার্শনিক ঐতিহাসিক নিদর্শন। জেলা সদর মাইস্তিকোট থেকে প্রায় 25 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কের পাশে এর অবস্থান। তৎকালীন জমিদার প্রয়াত ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষের বাড়িতে উক্ত গান্ধী আশ্রম স্থাপিত হয়। 1946-এর শেষ ভাগে সারা ভারতবর্ষের সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়ে। তখন পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গার প্রভাব নোয়াখালীতে পড়ে। 1946 সালের 7 নভেম্বর চৌমুহনী রেল স্টেশনে প্রথম মহাত্মা গান্ধী নোয়াখালীর মাটিতে পদার্পণ করেন। ধারাবাহিকভাবে চলল তার পরিক্রমা। এভাবে ঘুরতে ঘুরতে 1947 সালের 29 জানুয়ারি তিনি জয়াগ গ্রামে এসে পৌঁছান। সেদিনই নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার জয়াগ গ্রামের কৃতি সন্তান হেমন্ত কুমার ঘোষ মহাশয় তার জমিদারির স্থাবর অস্থাবর সম্পত্তি জনকল্যাণ খাতে ব্যয়ের উদ্দেশ্যে মহাত্মা গান্ধীর নামে উৎসর্গ করেন। আশ্রম পরিচালনার ভার দেওয়া হয় গান্ধীজির স্নেহভাজন জনসেবাব্রতী চিরকুমার শ্রীযুক্ত চারু চৌধুরী মহাশয়ের উপর। বর্তমানে গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব হিসেবে কর্মরত আছেন শ্রীমতী ঝর্ণাধারা চৌধুরী। নোয়াখালী জেলা সদর মাইজদি হতে সোনাইমুড়ি গ্রামে যে কোনো লোকাল বাস সার্ভিস বা সিএনজি অটোরিকশা যোগে সম্মুখে জয়াগ বাজার নেমে যায় তারা। রিক্সা না দিয়ে সবাই নানা ধরনের কথা বলতে বলতে পায়ে হেঁটে আধা কিলোমিটার পূর্বে গেলে গান্ধী আশ্রমে পৌঁছে যায় তারা। সবাই গান্ধী আশ্রমে কিছুক্ষণ সময় কাটায়। হাঁটাহাঁটি করে সবাই মিলে সেলফি তোলে। গান্ধী আশ্রম থেকে বের হওয়ার সময় ধূসর বলল, নোয়াখালীকে মনে রাখার জন্য এই গান্ধী আশ্রমটাই আছে। গান্ধী আশ্রমের উসিলায় তোমাদের এই নোয়াখালীকে তবুও কয়েকজনের চিনে, তা না হলে কেউ জানতেও পারতো না বাংলাদেশের নোয়াখালী বলে কোনো এক জেলা আছে। ভালো হয়েছে। নীল বলল, আমতলী মেলায় মুসাপুর বেড়িবাঁধ, সেখানে যেও এক নজর চোখ বুলিয়ে আসে। বাসায় আসতে আসতে তাদের সন্ধ্যা হয়েছে। এখন দুপুর 3:45 বাজে। মনে হচ্ছে গভীর রাত এখন। নীল আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। মেঘের গুরুম গুরুম শব্দ শোনা যাচ্ছে। চারদিক দিয়ে অন্ধকার ঘিরে রয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য আশপাশের সবকিছুই ঝাপসা ঝাপসা লাগছে। বারান্দায় দাঁড়িয়ে নীল এতক্ষণ বৃষ্টি পানি নিয়ে খেলছিল। হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতের তালুতে নিচ্ছে। বৃষ্টি তার যেমন প্রিয় তেমনি অপ্রিয়। অপ্রিয় হওয়ার একটাই কারণ, সেটা হলো কলেজে যাওয়ার সময় যখন বৃষ্টি হয় তখন বৃষ্টির পানিতে রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে যায়, হাঁটা যায় না। আর প্রিয় এই কারণেই বৃষ্টি পানিতে ভিজতে ভালো লাগে তার। বৃষ্টি হলে ছাদে ছুটে চলে যায় যাতে কেউ তাকে বৃষ্টিতে ভিজতে না দেখে। একবার বৃষ্টিতে ভিজে একটানা 15 দিন জ্বর ছিল, তাই তাকে দাদু বৃষ্টিতে ভিজতে দেখলে বকাবকি করে। নীল ছুটে চলে যায় ছাদে। আজকে সে বৃষ্টিতে ভিজবে। অনেকদিন হয়েছে সে বৃষ্টিতে ভিজতে পারে না। তাকে এভাবে ছাদের দিকে ছুটতে দেখে স্বপ্ন। তার পেছন পেছন স্বপ্ন আসে। ছাদের মাঝখানে দাঁড়িয়ে দুহাত মেলে বৃষ্টিতে ভিজছে। চোখ বন্ধ করে বৃষ্টির ফোঁটা ফোঁটা পানি অনুভব করছে। খুশিতে গলার ওড়নাটা ছুঁড়ে ফেলে। ওড়না যেয়ে স্বপ্নর মুখের উপরে পড়ে। স্বপ্ন তখন ছাদের দরজায় পা পেঁচিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে মনোমুগ্ধকরভাবে তাকিয়ে নীলকে দেখছে। ওড়নাটা স্বপ্নের মুখ থেকে সরিয়ে মুঠো করে হাতে নেয়। নীলের দিকে তাকায়। সে এখন দুটো আঁখি বন্ধ করে আছে। আরেকবার ওড়নার দিকে তাকায়। ওড়না মুখের কাছে নিয়ে গন্ধ শুকতে থাকে। মাতাল করা একটা ঘ্রাণ পাচ্ছে স্বপ্ন। নেশা ধরিয়ে দিচ্ছে নীলের এই ওড়না। ওড়নার থেকে চোখ সরিয়ে নীলের দিকে তাকায় সে। নীলকে খুব আবেদনময়ী লাগছে। ওড়না নিয়ে পা বাড়ায় স্বপ্ন নীলের দিকে। নীলের ঠান্ডায় হাত পা কাঁপছে তরতর করে। হাতের লোমগুলো দাঁড়িয়ে গেছে। তারপর ভিজতেই তার ভালো লাগছে। এই মুহূর্ত তার সুরওয়ালা কথা মনে পড়ছে। ইস, এখন যদি তার সুরওয়ালা থাকতো তাহলে কি ভালোই না হতো। পেছন ঘুরতে ঘুরতে স্বপ্নর সাথে ধাক্কা খায় সে। স্বপ্ন এতটাই অবচেতন মন নিয়ে এগিয়ে আসছিল, তাই ধাক্কা খেয়ে ডাল সামলাতে না পেরে দুজনে হুমড়ি খেয়ে ছাদে পড়ে। স্বপ্ন নীলের সব ভার ছেড়ে দিয়ে নীলের ধ্যানে মগ্ন হয়ে যায়।
স্বপ্ন নীলের এই ব্রাউন কালারের চোখের দিকে তাকিয়ে আছে, নীলের চোখের দিকে। এতদিন সে খেয়ালই করেনি নীলের চোখের মনে ব্রাউন কালার। এই চোখের কারণে যেন নীলের সৌন্দর্য উপচে পড়ছে, চোখের নেশায় এসে ডুবে যাচ্ছে। স্বপ্নকে এই মুহূর্তে ছাদে দেখে নীল কিছুটা অবাক হয়, তার চেয়ে অবাক হয় স্বপ্নের এই চাহনি দেখে। কেমন যেন নেশা লাগিয়ে দেখছে তাকে। স্বপ্নর চোখ যায় নীলের গোলাপি ওষ্ঠদয়ের দিকে, কেমন তিরতির করে কাঁপছে আর যেন নীলকে টানছে, কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছে। নিজের ওষ্ঠদয় এগিয়ে নেয়, যখন নীলের ওষ্ঠদয়ে ডুব দেবে তখনই নীল ধাক্কা মেরে ফেলে দেয় তার উপর থেকে। নীল উঠে দাঁড়ায়, রাগী চোখে স্বপ্নর দিকে তাকিয়ে আছে। স্বপ্ন নীলের ধাক্কা খেয়ে হুঁশ ফেরে। কি করতে যাচ্ছিল সে? নীল এটা নিয়ে তার মানে আমাকে নিয়ে খারাপ ধারণা পোষণ করবে না, তার আগে ভুল ভাঙাতে হবে। স্বপ্ন উঠে দাঁড়ায়, নীলকে বলতে নিলেই নীল তাকে বাধা দিয়ে বলল, দেখতে তো খুব ভালো বোঝা যায়, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু আসলে একটা লুচ্চা আপনি। কি করতে যাচ্ছিলেন আপনি? মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারেন না, তাই হায়নাদের মতো ঝাঁপিয়ে পড়েন। তুমি আমায় ভুল বুঝছো। আমি ঠিক বুঝেছি। ছাদে কি করছেন আপনি? কেন এসেছেন ছাদে? আসলে আসলে কি জানি। এখন কি বলবেন আপনি? আপনি ইচ্ছে করে করেননি, কেন জানি হয়ে গেছে, হ্যান ত্যান এসবই বলবেন। আমি জানি ছেলেরা ধরা পড়লে এসব বলে, লুচ্চা বেটা। স্বপ্ন বারবার বলতে যাচ্ছে কিছু, কিন্তু নীল তাকে কোনো সুযোগ দিচ্ছে না কথা বলার। নীল তাকে অনেক গালমন্দ করছে। স্বপ্ন দাঁড়িয়ে সব হজম করছে। নীল অনবরত বলে যাচ্ছে রেডিওর মতন, বন্ধ হওয়ার নাম নেই। কোনো মেয়ে এত কথা বলতে পারে স্বপ্নর জানা নেই। নীলকে দেখে এসে বুঝেছে। হঠাৎ নীলের চোখ যায় স্বপ্নর হাতের দিকে, তার ওড়না স্বপ্নের হাতে। এবার নিজের দিকে তাকায়, ওড়না গায়ে নেই, সে খেয়াল ছিল না। বৃষ্টিতে ভিজে জামা কাপড় চুপচুপে অবস্থা, নিজের শরীরের প্রতিটা অঙ্গ বোঝা যাচ্ছে। আর এইভাবে সে এই বজ্জাতের সামনে দাঁড়িয়ে বকবক করছে। এই লুচ্ছা বেটা তার সব দেখে নিয়েছে। এখন কি হবে তার? কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সে এখন কান্না করবে না। এর শাস্তি যথাসময়ে সুযোগ বুঝে দেবে। নীল আচমকা খপাস করে স্বপ্নের হাত থেকে ওড়না নিয়ে গায়ে পেঁচিয়ে দেয়। নীলের এহেম আচরণে হতভম্ব হয়। বেয়াদব ছেলে, তুই আমার সব দেখে নিয়েছিস, তোর 12টা আমি পরে বাজাচ্ছি। এটা বলে এক ছোটে বউ দৌড়, তাকে আর কে পায়? স্বপ্ন নীলের কথা শুনে বুঝতে পেরেছে নীল লজ্জা পেয়েছে। এটা ভেবে সে মুচকি হাসছে। প্রাচ্য বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। প্রাচ্যর কেন জানি মনে হচ্ছে আকাশের এখন খুব মন খারাপ তার মতো। কি সুন্দর রোদ্দুর ছিল, নীল আকাশের সাদা মেঘের খেলা ছিল ঘন্টা দুয়েক আগে, আর এখন অঝোরে বৃষ্টির পানি ঝরছে। আকাশে কোনো কারণে মন খারাপ বলে সে কান্না করছে। আকাশের চোখে জলগুলো বৃষ্টির পানি হয়ে ঝরছে। তার কষ্টের পানিগুলো আমরা উপভোগ করি। এসব ভাবতে ভাবতে প্রাচ্যর চোখ যায় নিচে তাদের বাগানের দিকে। সেখানে বেঞ্চের মধ্যে বসে আছে কেউ একজন। ভালো করে বোঝার চেষ্টা করছে কে সে। হঠাৎ করে প্রাচ্য বলে ওঠে, তৃণু। হ্যাঁ, তৃণু এখানে বসে আছে। এই বৃষ্টির মধ্যে কেন ভিজছে সে? প্রাচ্য রুমে এসে একটা ছাতা নিয়ে নিচে যায়। ছাতা খুলে বাইরে বের হয়। প্রচণ্ড বৃষ্টির গতি, বৃষ্টির ফোঁটার গতিতে যেন ছাতা ছিদ্র হয়ে যাবে। প্রাচ্য সেখানে যেয়ে তৃণর মাথার উপরে ছাতা রাখে। বৃষ্টির পানি মাথায় পড়ছে না দেখে মুখ উপরে তুলে দেখে প্রাচ্য দাঁড়িয়ে আছে। তৃণ স্থির চাহনি দেখে প্রাচ্যর কিছুটা অস্বস্তি হচ্ছিল। নিজেকে স্বাভাবিক রেখে প্রাচ্য বলল, এখানে বসে আছিস কেন? ঘরে চল। তৃণ কিছু বলছে না, তার দৃষ্টি এখন প্রাচ্যর দিকে। প্রাচ্য আবার বলল, বিদ্যুৎ চমকাচ্ছে, বাইরে থাকা বোধ হয় ঠিক হবে না, ঘরে চল। এখন তৃণর মধ্যে নীরবতা। প্রাচ্য এবার তৃণর হাত ধরে বলল, চল। তৃণর পা নড়ছে না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। প্রাচ্য এখন মহা বিরক্ত লাগছে। তারপর নিজেকে শান্ত করে বলল, ঘরে চল। তৃণর প্রাচ্যর হাত ধরে তার বুকে টেনে এনে ধরে। হাত ফসকে ছাতা উড়ে যায়। দুজনেই ভিজছে, কারো মধ্যে কোনো কথা নেই। প্রাচ্য তাকিয়ে আছে তৃণর চোখের দিকে। চোখ দুটো অসম্ভব লাল। তার মানে কি তৃণ এতক্ষণ ধরে বৃষ্টির পানিতে নিজের চোখের জল বিসর্জন দিচ্ছিল? প্রাচ্যর এক সত্তা এটা বললেও আরেক সত্তা বলছে, না, প্রাচ্য তৃণর মতো ছেলে কাঁদবে, এটা তোর ভুল ধারণা। তার মধ্যে কিছুক্ষণ আগে মন খারাপের রেশ মাত্র কিছুই খুঁজে পায়নি সে। কি হাসি খুশি ছিল তৃণ। প্রাচ্যর দুটো সত্তা দুই রকম কথা বলছে। মাথার ভেতরে সব কিছু হুমড়ি খাচ্ছে। ঠিক ভুল বুঝতে পারছে না সে।
প্রাচ্য তৃণর থেকে ছুটার চেষ্টা করছে, কিছুতেই পারছে না। তৃণ দুহাত আঁকড়ে ধরে রেখেছে। কিছুক্ষণ হাঁসফাঁস করে নিজেকে ছাড়ার চেষ্টা করে বন্ধ করে দেয়। খুব রাগ হচ্ছে, কেন সে দরদ দেখিয়ে ছাতা আনতে গেল। তৃণ প্রাচ্যর দুবাহু আঁকড়ে ধরে বলল, মরে যাব আমি তোকে ছাড়া, কেন বুঝিস না? খুব কষ্ট হচ্ছে আমার, দম আটকে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। তুই চলে গেলে আমি মরে যাব। প্রাচ্য বিদ্রুপ করে বলল, মরে যাবে কেন? তুই মরলে তোর টিনা বেবির কি হবে? বেচারা তোকে ছাড়া মরেই যাবে, তার জন্য হলে তোকে বাঁচতে হবে। তৃণর খুব রাগ হচ্ছে প্রাচ্য এভাবে কথা বলা দেখে। তার নিজের রাগ যথাযথ সংযত করে বলল, এই তুই আমাকে চিনিস? এই তোর ভালোবাসা? একটু বিশ্বাস পর্যন্ত তুই আমাকে করতে পারছিস না? আমার ভালোবাসা না হয় খাচ্ছিল, কিন্তু তোর ভালোবাসা তো কোনো খাচ্ছিল না। তাহলে কেন তুই আমায় একটু বিশ্বাস করতে পারছিস না? কেন বল? বিশ্বাস করার মতো কোনো কাজ করেছিস তুই? আগে যেমন ছিলি মেয়ে পাগলা, এখনো আছিস। স্বভাব চাই না ধুলে, একটা প্রবাদ আছে না, তোর ক্ষেত্রে সেটাই যথার্থ। কি করলে তুই আমি বিশ্বাস করবি বল? তোকে আমি বিশ্বাস করতাম, নিজের থেকে বেশি বিশ্বাস করতাম। আমি ভেবেছিলাম টিনার সাথে ফ্ল্যাটিং করতি আমি জেলাস ফিল করানোর জন্য, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সেটা তোরা টিনার সেই ছবিগুলোই প্রমাণ করে দিয়েছে। ওইগুলো মিথ্যে ছিল প্রাচ্য। টিনা তৃণকে বলতে না দিয়ে প্রাচ্য বলল, মিথ্যে ছিল? ছবিগুলোর মধ্যে তুই টিনার বুকের উপরে ছিলি, এগুলো মিথ্যে? তুই পারতি আমাকে কোনো ছেলের বুকের উপরে দেখতে? বল, পারতি? কান্না করতে করতে প্রাচ্য বলল, সত্যিই তো, সে কখন প্রাচ্যকে অন্য কারো বুকের উপর দেখতে পারতো না, কখনোই না। কিন্তু এগুলো ভুয়া ছবি ছিল। কি করে প্রাচ্যকে সে বুঝাবে? প্রাচ্য এতটা অবুঝ ছিল না আগে, তাহলে কেন এখন এত অবুঝপনা করছে সে এখন? প্রাচ্য আবার বলল, তাহলে আমি কি করে তোকে অন্যের বুকের উপরে দেখতে পারতাম? তৃণ বলল, প্রাচ্য, এগুলো টিনা ভুয়া ছবি তৈরি করেছে। প্রাচ্য ঠাস করে তৃণর গালে থাপ্পড় মেরে দেয়। তৃণ প্রাচ্যর ব্যবহারে হতভম্ব, বিস্মিত হয়ে তাকিয়ে আছে নিজের গালে হাত দিয়ে। প্রাচ্য তাকে থাপ্পড় মেরেছে। প্রাচ্য চিল্লিয়ে বলল, ভুয়া, এই ছবিগুলো ভুয়া ছিল। ধরা পড়ে গেছিস বলে মিথ্যে বলা শিখে গেছিস তুই? নিজেকে বাঁচানোর জন্য অন্যের উপরে দোষ দেস? টিনা কেন তোর নামে মিথ্যে বলবে? কোনোই মেয়ে পারবে না নিজেকে এভাবে অন্য ছেলের সাথে জড়িয়ে সব করতে। তুই তুই নিশ্চয়ই করেছিস বলেই টিনা বলেছে। নিজের দোষ স্বীকার করিস না, অন্যের গায়ে দোষটা পাস। হঠাৎ করে রোদ এসে প্রাচ্যর হাত টেনে ধরে নিয়ে যায়। প্রাচ্য রোদকে বলল, হাত ছাড় আমার। রোদ রাগী চোখে তাকিয়ে বলল, হাত ছাড়বো, আগে রুমে চল। এটা বলে টেনে নিয়ে যায়। তৃণ দাঁড়িয়ে প্রাচ্যর কথাগুলো হজম করছিল। আর কখনো ভালোবাসি বলে প্রাচ্যর সামনে যাবে না, মনে প্রতিজ্ঞা করেছে সে। প্রাচ্যর নামে কাউকে সে ভালোবেসেছে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবে। প্রাচ্যর কথা ভেবে সে কখনো আর কষ্ট পাবে না। আজ পর্যন্ত কেউ তার গায়ে হাত তোলেনি, প্রাচ্য তার গায়ে হাত তুলে দুঃসাহস দেখিয়ে ফেলেছে। আজ থেকে ভুলে যাবে সে। এখন থেকে প্রাচ্য তার কাছে জাস্ট ফ্রেন্ড ছাড়া আর কিছুই না। এই বৃষ্টির মধ্যে প্রাচ্যর প্রতি সব অনুভূতি, ভালোবাসা সব বিসর্জন দেবে, ধুয়ে মুছে সাফ করে দেবে তার জীবন থেকে প্রাচ্যকে। মোবাইলের ভিডিওটা দেখে ধপাস করে খাটে বসে যায় প্রাচ্য। হাত থেকে মোবাইল পড়ে যায় খাটের উপরে। কত বড় ভুল করেছে সে, শুধরাবে কি করে? ভুলের সীমা লঙ্ঘন করে ফেলেছে সে আজকে তৃণকে মেরে। প্রাচ্য রোদের দিকে তাকায় করুণ চোখে। তা দেখে রোদ বলল, যখন থেকে এখানে এসেছি আমি তখন থেকে তৃণর ব্যাপারে বলতে চেয়েছিলাম। তুই বলেছিস আমি সাফাই গাইতে আসছি তৃণ হয়ে। আমি এই ভিডিওটা দেখাতেই এসেছিলাম যাতে তোর ভুল ভাঙে, আর তুই কি করলি? রোদ প্রাচ্যর পাশে এসে খাটে বসে প্রাচ্যর কাঁধে হাত রেখে বলল, তুই নিজেও জানিস তোকে তৃণ কতটা ভালোবাসে, কিন্তু তৃণ সেটা প্রকাশ করেনি। তুই তৃণকে দেখে যতটা স্ট্রং মনে করিস তার চেয়ে বেশি কষ্টও তার মনে জমে আছে। ওর কষ্ট কাউকে বোঝাতে দেয়ই না। দেখলি না এখানে আসার পর থেকে সেই আগের তৃণ খুঁজে পেয়েছিস? কিন্তু আমি জানি তৃণ মনে কি কষ্ট নিয়ে সবার সাথে হাসি তামাশা করছে। তার কষ্ট কাউকে বুঝতেই দেয় না, নিজের ভেতরেই সে কষ্ট লালিত করে। প্রাচ্য দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রোদ প্রাচ্যর চোখের পানি মুছে বলল, আমি জানি ভুল বোঝাটা স্বাভাবিক, তোর জায়গায় আমি থাকলে সেম কাজ করতাম। কোনো মেয়েই পারবে না তার ভালোবাসার মানুষকে অন্যের কারোর বুকের ওপরে। এতে তোর কোনো দোষ নেই, কিন্তু তোর দোষ এটাই তুই সত্যিটা যাচাই করিসনি।
প্রাচ্য কান্না করতে করতে বলল, আমি ভাবতেই পারিনি টিনাকে আমি থাপ্পড় মেরেছি বলে সে এত খারাপ একটা কাজ করলো। ছি, মানুষের এত নিচু মন মানসিকতা। ওর বিবেকে বাঁধলো না নিজের নামে এত বড় একটা বদনাম করতে। ট্রিনো পেছন ঘুরঘুর করতো, কিন্তু ট্রিনো তাকে পাত্তাই দেয়নি। তোকে বলে দিয়েছি ট্রিনো তোকে ভালোবাসে, কিন্তু টিনা মানতে নারাজ ছিল। সেদিন তুই ওকে থাপ্পড় মেরেছিলি বলেই প্রতিশোধ নেওয়ার জন্য এরকম কাজ করেছে। আমার এখন ইচ্ছে করছে টিনার শাকচুনিটাকে মাথা ন্যাড়া করে দিতে। সেটা তোকে বলতে হবে না, স্বপ্ন আর ধূসর তার ব্যবস্থা করে নিয়েছে। তখন ভিডিও করেছি তোর ভুল ভাঙানোর জন্য। ট্রিনো কি জানে এসব? না। দোস্ত, এখন কি হবে? আমি যে ট্রিনোর গায়ে হাত তুলেছিলাম, ক্ষমা করবে তো আমায়? ভালোবাসে তোকে ট্রিনো, ক্ষমা না করে যাবে কোথায়? যা, জামা কাপড় চেঞ্জ করে আয়, ঠান্ডা লেগে যাবে। প্রাচ্য খুব খুশি যে বারবার আল্লাহর কাছে প্রার্থনা করছে সে, এটা যেন ভুল প্রমাণিত হয়। আজ সেটাই হয়েছে, কিন্তু এখন খুব আফসোস হচ্ছে যেদিন রোদ এটা বলতে এসেছে সেদিন শুনলে আজ এই অঘটন ঘটতো না। হাতের দিকে তাকিয়ে বলল, এই হাত দিয়ে আমি তোকে আঘাত করেছি, একবারও আমার হৃদয় কাঁপলো না। তুই আমার অন্যায়ের যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নেব। রোদ প্রাচ্য রুম থেকে বের হতেই কেউ একজন হেঁচকা টান দিয়ে তার হাত ধরে নিয়ে যাচ্ছে। প্রথমে বুঝতে না পারলে পরে বোঝে তাকে আর কেউ এভাবে টেনে নিয়ে যাচ্ছে না, স্বয়ং সমুদ্র রাজা। এই কাজে তার মেজাজ চটে যায়। এমনিতে তৃণু আর প্রাচ্যর ব্যাপার নিয়ে মেন্টালি ডিস্টার্বড আছে, এখন আবার তৃণু কি করবে আল্লাহই জানে। কেন যে প্রাচ্য আর এই কাজ করতে গেল। সমুদ্র তাকে একটা রুমে এনে ধাক্কা মারে, ধাক্কা খেয়ে হুঁশ ফেরে। রোদ রাগী চোখে বলল, এরকম অসভ্যতামির মানে কি? সমুদ্র ভ্রু কুঁচকে তাকায়। রোদ আবার বলল, আবাল মার্কা সব কাজকর্ম, যত সব। এটা বলে চলে যেতে নিলেই সমুদ্র তার হাত ধরে আটকিয়ে তার সামনে এনে বলল, তোর দিকে মুখে বুলি ফুটেছে, বলে যাচ্ছিস তুই কার সামনে দাঁড়িয়ে এরকম কথা বলছিস? রোদের খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে সমুদ্র ব্যাটার মাথা পাঠিয়ে দিতে। কোন দেশের মহারাজ সে, তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না? ভাবনার জগৎ থেকে বের হলে ভালো হয় ম্যাডাম। সমুদ্র বলল। রোদ ভ্রু কুঁচকে তাকায়, মনে মনে বলল, এই ব্যাটা শান্তিতে কল্পনাও করতে দেবে না। রোদ রে রোদ, এই তুই কারে ভালোবাসলি? তোর কপালে অনেক দুঃখ আছে একে ভালোবাসার জন্য। সমুদ্র বলল, যার প্রশ্ন করবো তার উত্তর দিবি, উল্টাপাল্টা কথা বলে থাপ্পড় একটুও পড়ে পড়বে না। রোদের মাথায় কিছু ঢুকছে না, কি প্রশ্ন করবে তাকে। সমুদ্র বলল, পাঁচু আর তৃণের মধ্যে কোনো প্রেম বা ভালোবাসা এ ধরনের কোনো সম্পর্ক আছে কি? ভয় হাত পা তরতর করে কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। সে খুব ভালো করে জানে এই প্রশ্ন উত্তর তাকে দিতেই হবে। সমুদ্র এই প্রশ্ন করবে রোদ ভাবতেও পারেনি। এখন কি উত্তর দেবে সে, হ্যাঁ নাকি না? সবার সাথে কথা না বলা ছাড়া হ্যাঁ বলা উচিত হবে না। রোদ ভয় পাবে না, সাহস জোগা। সমুদ্রকে অন্য কিছু দিয়ে বুঝ দিতে হবে। এখন কিছু জানানো যাবে না, এই ঘাটটা রাখি। গলা ঝেড়ে যে ভ্রু কুচকে বলল, মানে কি বলছি সেটা আমার চেয়ে তুই ভালো জানিস। একটু আগে বাইরে থেকে পাঁচকে বাসায় ঢুকতে দেখলাম, তার পেছনে তুই ছিলি। কিছুক্ষণ পর দেখি মন খারাপ করে ট্রেন ঢুকছে, তোরা 3 জন ছিলি। তার মানে তুই জানিস, বল কি আছে তাদের মধ্যে? আজব, কি আজব কথাবার্তা? আমরা বন্ধু 3 জন কি একসঙ্গে থাকতে পারি না? কথা গ্রহণের চেষ্টা করবি না। আর আমি জানি তোরা 3 জন বন্ধু, এত পেছাল না করে সত্যিটা বল। সমুদ্র হাত ঝামটা মেরে ফেলে দিয়ে মেজাজ গরম করে বলল, বাল, কি সত্যি বলবো? এটা বলে চলে যেতে নিলেই রোদের হাত ধরে হেঁচকা টান দিয়ে খাটের উপরে ফেলে দেয় সমুদ্র। রোদ ব্যথায় কোকড়াতে থাকে। মাগো, এই হাতিটা আমার কোমরের হাড় গোড় সব ভেঙে ফেললো। এটা বলে খাটের উপরে বসতে নিলে সমুদ্র এসে খাটের সাথে 2 হাত চেপে ধরে দাঁত কিরমিরিয়ে বলল, ভাবনিস আমার সাথে? মেরে ফেলবো তোকে আমি। এবার বল ওদের মধ্যে কি চলছে? রোদ কথা বলছে না। কিভাবে কথা বলবে? 85 কেজিওয়ালা আটা বস্তা যদি তার উপরে পড়ে থাকে তাহলে কি জায়গায় থাকার কথা? দম যেন আটকে আসছে। সমুদ্র ভার নিতে পারছে না। খুব আস্তে করে অনুনয়ের সুরে বলল, সমুদ্র ভাইয়া, আমার উপর থেকে একটু সরবেন প্লিজ। সমুদ্র ভ্রু কুচকে তাকায়। রোদ আবার বলল, আমি আপনার ভার নিতে পারছি না। এবার সমুদ্র পুরো ভার ছেড়ে দিয়েছে। রোদের মেজাজ খারাপ পর্যায়ে। সে কেনই ঘাড়তারা কে বলতে গেল? সে খুব ভালো করে জানে এটাকে যেটা বলে তার উল্টো কাজ করে বসে।
ঘাড়তেরা নাম্বার 1। আমার ভার নিতে পারিস না, তোর স্বামীর ভার নিবি কি করে? হ্যাঁ, রোদ সমুদ্রর কথা না শুনে উত্তর দেয়, আমার স্বামীর ভার নিতে যাব কেন? জানিস না কেন নিতে হয়, নাকি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো? রোদ ভাবতে পারছে না সমুদ্র তাকে এসব বলেছে। নিঃশ্বাস যেন তার আটকে আসছে, এখনই সে মারা যাবে। ফ্যাস ফ্যাস করে বলল, সরেন প্লিজ। যদি না সরিয়ে দিই? ভ্রু কুচকে বলল সমুদ্র। রোদ নিজের পাগুলো দিয়ে সমুদ্রকে ধাক্কাতে নিলে সমুদ্র তার পা দিয়ে রোদের পাগুলো আবদ্ধ করে নেয়। সমুদ্র হাতের তর্জনী আঙুল দিয়ে রোদের কপালে ঘষতে থাকে। সমুদ্রের স্পর্শ রোদের শরীরের শিহরণ জাগিয়ে দিচ্ছে, মাতাল করা একটা স্পর্শ। এ প্রথম সমুদ্র তার এত কাছে এসেছে। কপাল থেকে সমুদ্রের তর্জনী আঙুল নাকে এসে থামে, তাতে রোদের হৃৎপিণ্ড ধুকপুকানি ধুপধুপ করা শুরু করে দেয়। সেকেন্ডের মধ্যে উঠানামা করছে, খুব জোরে যেন শব্দ হচ্ছে। শব্দ পাচ্ছে সে, সমুদ্র কি সেই শব্দ শুনতে পারছে না? তখনই সমুদ্রের আঙুল রোদের ঠোঁটের উপর পড়ে। তার ঠোঁট দুটো কেঁপে ওঠে, অসম্ভব রকম কাঁপছে তার ঠোঁট, যেন তীব্র শীতে খালি গায়ে আছে, তাই ঠোঁট দুটো কাঁপুনি দিয়ে কাঁপছে। এরকমভাবে রোদের ঠোঁট দুটোকে কাঁপতে দেখে সমুদ্রের মাথায় দুষ্টবুদ্ধি চাপে, তাই তর্জনী আঙুল দিয়ে ঠোঁট উপরে স্লাইড করতে হবে। রোদ আর থাকতে পারছে না, এই শিহরণ যে তাকে মেরেই ফেলবে। তাই এক হাত অটোমেটিকভাবে সমুদ্রের পিঠে উঠে যায়, খামচে দিয়ে পিঠের টি-শার্ট ধরে, আরেক হাত দিয়ে বিছানার চাদর চেপে ধরে। সমুদ্র এবার নিজের মুখটা এগিয়ে নেয় রোদের ঠোঁটের দিকে। সমুদ্রের নিঃশ্বাস যেন উপচে পড়ছে তার মুখে, মনের ভেতরে সব কিছু উথাল পাথাল করে দিচ্ছে। রোদ আবেশে তার চোখ বন্ধ করে ফেলেছে। এটা দেখে সমুদ্রর বুঝতে বাকি রইল না তার ডাকে হয়তো রোদ সাড়া দেবে, তাই চোখ বন্ধ করে সম্মতি দিচ্ছে। অনেকক্ষণ পর রোদ চোখ খোলে। সে যেটা ভেবেছে সমুদ্র সেটা করেনি, তাই লজ্জা সমুদ্রের চোখের দিকে তাকাতে পারছে না। লজ্জায় যে মরে যাচ্ছে। সমুদ্র নিজের পিঠ থেকে রোদের হাত সরিয়ে ফেলে। এটা দেখে লজ্জায় অপমানে রোদের মরে যেতে ইচ্ছে করছে। এত কাছে এসে সমুদ্র ফিরিয়ে দিল, আর সমুদ্র কি ভাববে? তাকে সম্মতি দিয়েছে আমি, এটা নিয়ে এখন জানি কি ঠাট্টা করে। মরে যেতে ইচ্ছে করছে বিছানা ভেঙে, তারপর ফ্লোর ভেঙে মাটির ভিতরে ঢুকে যেতে। এত বড় অপমান। রোদকে কথা বলছে না দেখে সমুদ্র বলল, তুই কি করে ভাবলি আমি তোর এই পচা টুটে কিস করে আমার টুটের টেস্ট নষ্ট করব? রোদের বলতে ইচ্ছে করছে, তাহলে কেন এসেছেন এত কাছে? কেন শিহরণ জাগিয়ে দিলেন আমার শরীরে? কেন মাতাল করে দিয়েছেন? কিন্তু আফসোস সে বলতে পারেনি। এখন তার অপমানে কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু সেই শয়তানের সামনে কান্না করে আর কোনোভাবে অপমানিত হতে চায় না। সমুদ্র বলল, আমি তোকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছিলাম কি করে তোর স্বামী তার শরীরের ভার ছেড়ে তোকে আদর করবে। আগে থেকে সহনশীল হওয়া ভালো, তাহলে তোর স্বামী বেচারাকে আর কষ্ট করতে হবে না। রোদ ঠোঁট কামড়িয়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কিছুতেই জানোয়ারের সামনে কাঁদবে না, এর মানে মায়া দরদ বলতে কিছু নেই। রোদ দুই হাতের দিকে সমুদ্রের বুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সমুদ্র বিছানায় চিত হয়ে পড়ে যায়। রোদ যেতে নিলে সমুদ্র তার হাত ধরে ফেলে, হেঁচকা টান মেরে বুকের উপরে ফেলে। টান খেয়ে হুমড়ি খেয়ে পড়ে রোদ। রোদের নাক আঘাত খায় সমুদ্রের বুকে। হাত দিয়ে নাক ঘষতে ঘষতে কটমট করে তাকায় সমুদ্রের দিকে। রোদ তার এই চাহনি তোয়াক্কা না করে বলল, কথা আমার শেষ হয়নি। এটা বলে রোদের কোমরে চেপে ধরে সঙ্গে সঙ্গে রোদ সমুদ্রের বুকের টি-শার্ট খামচে ধরে। করুণ চোখে তাকায় সমুদ্রের দিকে। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার অস্বস্তি লাগছে, ছাড়েন। আমি আবার তোকে কখন ধরলাম? সমুদ্রের কথায় রোদ খুব অবাক হয়। এখন সমুদ্রের হাত তার কোমরে, আর এখন বলছে সে ধরেনি। কি মিথ্যুক ভাবা! রোদ নিজের হাত দিয়ে সমুদ্রের হাত কোমর থেকে ছড়াতে থাকে, কিন্তু পারছে না সে। সমুদ্র আরো শক্ত করে চেপে ধরেছে, খামচি দিয়ে ধরেছে, ঢেপে যাচ্ছে মাংসের ভিতর। রক্ত বের করে ব্যথায় চোখ দিয়ে পানি চলে আসে। তা দেখে সমুদ্র বলল, সামান্য কথা সহ্য করতে পারছিস না? যখন তোর স্বামী ফিজিক্যাল রিলেশন করবে তখন কি করে সহ্য করবি? তাই আমি বলছি কি, এখন থেকে একটু একটু ব্যথা সহ্য করে নে, তাহলে পরে তোর স্বামীর কাজে ব্যাঘাত ঘটবে না। আর জানিস তো, ছেলেরা ওইসব কাজে ব্যাঘাত ঘটা সহ্য করতে পারে না, মজা পায় না ব্যাঘাত ঘটলে। রাগে ঘৃণা চোখে পানি পড়তে থাকে সমুদ্রের কথায় রোদের। এত নিচু মনের মানুষ সমুদ্র, কী সব বলছে, মুখে একটু বাঁধছে না তার। এসব কিছু তোয়াক্কা সমুদ্র না করে তাই আবার বলল, এবার কাজের কথা বলি।
সত্যি তো বাচ্চু আর তিনের মধ্যে কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব ছাড়া? রোদ কোনো কথা না বলে মাথা নাড়িয়ে না জানায়। সমুদ্র তাকে খাটে ফেলে উঠে দাঁড়ায়। সে বলল, আমি জানি তুই সত্যি কথা বলছিস না, কোনো ব্যাপার না, এটা জানতে বেশি সময় লাগবে না আমার। এটা বলে বেরিয়ে যায়। আর রোদ ক্ষত জায়গায় হাত দিয়ে কান্না করতে থাকে আর মনে মনে সমুদ্রকে অভিশাপ দেয় তার যেন একটা শাকচুনি বউ কপালে জুটে, যাতে সমুদ্রের জীবন তেজপাতা করে দিতে পারে। সে তো আর পারেনি। তৃণ, তোমার গালে কি হয়েছে? শায়লা বেগমের কথায় তৃণ কিছুটা ঘাবড়ে যায়। কি বলবে এখন সে? গালে হাত দিয়ে ভাবতে থাকে কি বললে সবাই বিশ্বাস করবে তার কথা। শায়লা আবার বলল, দেখে মনে হচ্ছে চর মেরেছে কেউ তোমায়, আঙ্গুলের ছাপ বসে লাল হয়ে গেছে। এবার তৃণ আরো বেশি ঘাবড়ে যায়। কি উত্তর দেবে সে? আমতা আমতা করে বলল, আন্টি, এখানে প্রচুর মশা। মশাকে মারতে যে ঠাস করে নিজের গালে চর মেরে ফেলেছে, তাই হয়তো লাল হয়ে গেছে। মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল। শায়লা তৃণের কথা মৃদু হেসে বলল, বাচ্চাদের মতো কেউ এমন করে? স্বপ্ন আর ধূসর কোথায়? তখনই তারা রুমে ঢোকে। ধূসর বলল, এই তো আন্টি আমরা। শায়লা পেছন ঘুরে তাদের দেখে বলল, এই বৃষ্টির দিনে তোমাদের জন্য গরম গরম পকোড়া আর চা বানিয়েছি, নিচে এসো সবাই। এটা বলে তিনি চলে যায়। তখনই সমুদ্র এসে রুমে ঢুকে বলল, বৃষ্টি কমে গেছে, বিকেলে আমরা সবাই বের হব। ধূসর বলল, কোথায় যাবি? ডেটে যাব। যাবি তোর আমার সাথে? স্বপ্ন বলল, তুই ডেটে যাবি, তা আমাদের বিশ্বাস করতে হবে। তাও ঠিক বলেছিস, এসব ডেটিং বেটিং ভালো লাগে না আমার, তাই প্রেম ভালোবাসা তুলে রেখেছি বউয়ের জন্য। একেবারে সব ভালোবাসা বউকে দেব। ধূসর আর স্বপ্ন চাপা হাসে। সমুদ্র খেয়াল করলো তৃণ চুপচাপভাবে বসে আছে, কোনো কথা নেই। তৃণ গালের দিকে তাকিয়ে বলল, তোর গালে কি হয়েছে? ও কিছু হয়নি। ধূসর এসে বলল, দেখে তো মনে হয় কেউ চর মেরেছে। ভাই, কোনো মেয়েতে মারেনি তো চর তোকে? তৃণ রাগী চোখে তাকায়। ধূসর ভয়ে ঢোকিলে কথা অন্যদিকে ঘুরিয়ে নিতে বলল, আমি বলছিলাম কি। তার আগেই তৃণ বলল, মশাকে মারতে গিয়ে নিজের হাতে চর নিজের গালে পড়েছে, তাই এই অবস্থা। তার কথায় সবাই হু হু করে ঘর কাঁপিয়ে হাসতে থাকে। ধূসর বলল, মশা তোর গালে বসেছে তোকে চুমু খাওয়ার জন্য, আর তুই তাকে শাস্তি দিতে গিয়ে নিজের গালের এই হাল করেছিস। সমুদ্র সন্দেহজনকভাবে বলল, তুই যাই বলিস, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তোর কথায়। স্বপ্ন কেন জানি সমুদ্রের সাথে একমত। তারও কেন জানি বিশ্বাস হচ্ছে না তৃণর কথায়। কিছু একটা হয়েছে, হয়তো প্রাচ্যর সাথে কিছু হয়েছে বলে সমুদ্রের সামনে আমাদের কাছে মিথ্যে বলেছে। তৃণ বলল, মিথ্যে বলতে যাবো কেন তোদের কাছে? সেটা তুই ভালো করে জানিস। হয়তো আমাদের কাছ থেকে কিছু লুকানোর জন্য এখানে আমরা একজন আরেকজনের বন্ধু। কেউ কারো কাছে কোনো কিছু লুকায়নি আজ পর্যন্ত। কারোর সাথে খারাপ কিছু ঘটলে শেয়ার করতাম, তার সবাই মিলে সেটা ঠিক করার চেষ্টা করতাম। তৃণ সমুদ্রের কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু লুকাচ্ছি না আমি তোদের কাছ থেকে। তাই যেন হয়, এখন চলে নিয়েছে। সমুদ্র বলে যায়। তৃণ কাঁধে স্বপ্ন হাত রেখে বলল, কি হয়েছে প্রাচ্যের সাথে তোর? কাঁধ থেকে স্বপ্নর হাত সরিয়ে বলল, কিছু হয়নি আমার। আমি জানি কি হয়েছে। রোদ তুই? স্বপ্ন বলল। রোদ দরজায় দাঁড়িয়ে বলছিল কথাটা। তাদের কাছে এসে বৃষ্টিতে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। ধূসর বলল, ওই ভিডিও দেখে ও প্রাচ্য তিনাকে থাপ্পড় মেরেছিল, বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখানোর জন্য সুযোগ পেয়েছি নাকি আমি? স্বপ্ন বলল, মানে খুব সোজা। প্রাচ্যকে বলতে যে পারিনি কিছু বলতে। আজকে এই ঘটনা ঘটে যাওয়ার পর জোর করে একটু আগে ভিডিওটা দেখিয়েছি। তৃণ এতক্ষণ দাঁড়িয়ে বন্ধুদের কথা শুনছিল। কি ভিডিওর কথা বলছে তার বন্ধুরা, মাথায় কিছু ঢুকছে না। তৃণ বলল, কিসের ভিডিওর কথা বলছিস তোরা? রোদ সব খুলে বলে তৃণকে। তৃণ ধমকিয়ে বলল, কে বলেছে তোকে পণ্ডিত করতে? কে বলেছে ওকে ভিডিও দেখাতে? আমি বলেছি ওর ভুল ভাঙাতে? ওর ভুল নিতে ও থাকতো। পণ্ডিতই করতে গেলে কেন তুই? আর তোদের সবাইকে বলি, প্রাচ্যর কথা কোনোদিন কেউ আমাকে বলবে না। তৃণ হনহনিয়ে বেরিয়ে চলে যায়। তৃণ রাহেম আচরণ করে যখন সে রেগে থাকে, তার বন্ধুরা খুব ভালো করে জানে। রোদ মুখ ভেঙচি কেটে বলল, উপকার নামে চর, যা বলে আর কি। এটা বলে চলে যায় সে। স্বপ্ন কিছু বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেছে।
স্বপ্ন ভালো করে বুঝতে পারছে তৃণও প্রাচ্যর উপর রেগে আছে। তৃণ যদি একবার কার উপর রেগে যায় তাহলে খুব সহজ হতে পারে না তার উপরে। এখন প্রাচ্যর হয়তো ভুল ভেঙে গেছে, কিন্তু তৃণ, স্বপ্ন মাথা ওলাঝাওলা হয়ে যাচ্ছে। তৃণকে এখন আর বুঝাতে কেউ পারবে না, সেটা খুব ভালো করেই জানে। এখন তাকে কিছু একটা করতে হবে সবার অগোচরে। প্রাচ্যর বিয়ের ফুলের অর্ডার দিয়ে বাড়ি আসার পথে স্বপ্নর সাথে নীলের দেখা হয়। স্বপ্ন তার পথে বাধা হয়ে দাঁড়ায়। তা দেখে ভ্রু দুটো যোগ করে কপাল কুঁচকে তাকায় নীল। স্বপ্ন বলল, কালকের জন্য সরি। আসলে তুমি যেমন আমায় ভাবছো আমি কিন্তু তেমন নই। নীল মুখ বাঁকিয়ে বলল, তুমি যেমন ভাবছো আমি কিন্তু তেমন নই। তাহলে আপনি কেমন গো, একটু শুনি আমি। আসলে কি? কালকে তো বিস্তারিত বলেই দিয়েছি, এখন আবার পথ আটকিয়ে রাখছেন কেন? তুমি কিন্তু এখন আমায় ভুল বুঝছো। নীল এবার স্বপ্নর দিকে তাকিয়ে কটমট করে নিজের মনে মনে বলল, তোকে আমি শাস্তি দিব বজ্জাত বেটা। তুই আমায় কিস করতে এসেছিস, এত বড় স্পর্ধা তোর? এটা বলে তার পাশে রাস্তার সাইডে একটা গোবরের স্তূপ দেখে। তখন নীলের মাথায় দুষ্টু বুদ্ধি খেলে। নীল স্বপ্নর কাছে এসে বলল, বিশ্বাস করুন আমি ভুল বুঝিনি, আমি বুঝেছি ইচ্ছে করে আপনি আমার কাছে আসেননি। এটা বলে এক ধাক্কা মারে স্বপ্নকে গোবরের দিকে। স্বপ্ন বুঝতে পারেনি নীল এমন কিছু একটা করবে। নীল এখন দাঁড়িয়ে আছে মুখ ভর্তি গোবর মাখামাখি স্বপ্নর মুখখানা দেখার জন্য। নীল স্বপ্নর কাঁধে হাত রেখে তার মুখ ঘুরায়। একটু দূরে সরে গিয়ে হু হু করে ভুবন কাঁপিয়ে হাসতে থাকে নীল। চোখগুলো ছাড়া স্বপ্নর কিছু দেখা যায় না। মুখে শার্টে গোবরে মাখামাখি, কি এক অবস্থা। নীল হাসতে হাসতে পেটে খিল ধরেছে। লাস্ট পর্যায়ে রাস্তায় বসে পড়ে হাসতে হাসতে। স্বপ্ন তার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। নীল খুব কষ্ট করে নিজের হাসি দমিয়ে রেখে আদুরে গলায় বলল, আমার বাবুটা খুব শখ ছিল আমাকে কিস করার, তাই গরুর গোবর খাইয়ে স্বাদ মিটিয়ে দিলাম। মুখ মিষ্টি একটা জিনিস খেলে বাবু, কেমন হয়েছে? বাবুটা বললা না তো? অট্ট হাসিতে ফেটে পড়ে নীল এটা বলে। স্বপ্ন সুযোগের সৎ ব্যবহার করবে, কিছু না বলে উঠে দাঁড়ায় সে। মুখে গোবর সরিয়ে বলল, অন্যায় যখন করেছে শাস্তি তো পেতেই হতো। বাই দ্য ওয়ে, আমাকে একটা পুকুর দেখিয়ে দিতে পারবে? কেন? এগুলো নিয়ে তো বাসায় যেতে পারবো না, তাই ধুয়ে নিতে মার্কে। পুকুরের কথা শুনে নীলের মাথায় আরেকটা দুষ্টু বুদ্ধি আছে। স্বপ্ন তো ঢাকা থাকে, ঢাকার ছেলেরা তো আর সাঁতার জানে না। তাহলে এই স্বপ্ন বেটাকে এবার পুকুরের পানিতে চুবিয়ে আরেকটা শিক্ষা দেওয়া যাবে। স্বপ্নর দিকে তাকিয়ে বলল, আমার পেছন পেছন চলুন। নীল ইচ্ছে করে তাদের গ্রামের সবচেয়ে বড় দিঘিটার কাছে আনে স্বপ্নকে, যাতে ভালো করে ডুবিয়ে দিতে পারে, ডুবিয়ে মারতে পারে। দিঘির শান বাঁধানো ঘাটের সামনে এসে বলল, যান ধুয়ে আসুন। স্বপ্ন কোনো কথা না বলে সিঁড়ির এক ধাপ করে এগিয়ে যায়। একটু উবু হয়ে হাত দুটো এক করে আজোলা ভর্তি পানি নিয়ে মুখে ছিটাতে থাকে। উপর থেকে নীল দেখতে থাকে এই হ্যান্ডসাম ছেলেটাকে আজকে সে গোবর খাইয়েছে। ভাবতেই তার খুব খুশি খুশি লাগছে। খুশিতে এখানে ডান্স করতে ইচ্ছে করছে, এখন আবার চুবানি খাবে। খুশিতে নীলের মন গদগদ করছে। পা টিপে টিপে স্বপ্নর দিকে এগিয়ে যায়, যাতে স্বপ্ন কিছু টের না পায়। স্বপ্ন পেছনে দাঁড়িয়ে তার দুই হাত দিয়ে স্বপ্নকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঝাপ করে একটা শব্দ হয়, আর নীল তো সেই খুশি, মনে মনে রাজ্যের গালি দিতে থাকে। স্বপ্ন হাত উঠিয়ে বাঁচার অনেক ট্রাই করতে থাকে, কিন্তু পারে না। সে কিছুক্ষণ পর হাত দুটো ডুবে যায়। নীলের বুঝতে বাকি রইল না স্বপ্ন ডুবে যাচ্ছে। ডুবে গেলে মরে যাবে, আর মরে গেলে তার ফাঁসি হবে। তার ফাঁসি হলে সুরওয়ালা কী হবে? বজ্জাত বেটাকে শায়েস্তা করতে গিয়ে নিজেই ফেসে যাচ্ছে। তাই হাতের পার্স আর মোবাইল রেখে দিঘিতে সে ঝাঁপ দেয়। সাঁতার কেটে স্বপ্নর কাছে যায়। সাঁতরিয়ে অনেক কষ্ট করে ঘাটিয়ে আনে স্বপ্নকে। পানিতে ভারী কিছু হালকা ওজন হয়, তাই হয়তো 90 কেজিওয়ালা ব্যাটাকে আনতে পেরেছে, না হলে মরে কিছুক্ষণ পর ভাসা দিত। সাঁতার কাটা এসে হাঁপিয়ে যায়, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঘাড় ঘুরিয়ে স্বপ্নর দিকে তাকায়। অজানা ভয় আঁকড়ে ধরে তার মনে। অনেকবার স্বপ্নর শরীর ঝাঁকাতে থাকে, কিন্তু স্বপ্নর হুঁশ নেই। সারা শরীর ঠান্ডা হয়ে আসছে, কি করবে ভেবে পাচ্ছে না নীল। স্বপ্ন হয়তো পানি খেয়েছে, সেগুলো তো বের করতে হবে। দুহাত দিয়ে স্বপ্নর পেটে চাপ দেয়, কিন্তু হালকা একটু বেরিয়েছে। স্বপ্নর মুখের সামনে আসে, নিঃশ্বাস চেক করে দেখে নিঃশ্বাস আছে, কিন্তু জ্ঞান ফেরাবে কি করে? মাথায় কিছু আসছে না তার। নিজেকে সে গালি দিচ্ছে, কেন এই আপদকে পানিতে ফেলতে গেল। হঠাৎ মনে পড়ে যায় প্রাইমারি থাকতে বইয়ে পড়েছে, কেউ পানিতে পড়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া লাগে। পানি খেলে পেটে চাপ দিয়ে বের করতে সেটা করে ফেলেছে, আর বাকি রইল মুখে মুখ লাগিয়ে শ্বাস প্রশ্বাস দেওয়া। অনেক সিনেমায় সেটাই দেখেছে।
ছি, এখন কে লাগাবে বজ্জাতের মুখে মুখ? চারদিকে তাকিয়ে কাউকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। অনেক সময় পেরিয়ে যায়, তাতে স্বপ্নের হুঁশ ফেরে না। তাই বাধ্য হয়ে সে ঠিক করে নিজেই এই কাজ করবে। কেন করলি নীল এটা তুই? এখন ঠেলা সামলা, দূর। এটা বলে স্বপ্ন মুখের উপরে ঝুঁকে পড়ে। নীলের চোখ যায় স্বপ্নর ঠোঁটের দিকে। এবার নিজের হাতে নিজের ঠোঁট ধরে এসে বলল, খুব করে চেয়েছিলাম এই ঠোঁটে সবার আগে সুরওয়ালা ঠোঁট মেশাবে, কিন্তু এখন ওকে বাঁচাতে হলে। একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় স্বপ্নর দিকে। ঝুঁকে পড়ে সে, কান্না করতে ইচ্ছে করছে, নিজের দোষে শাস্তি পাচ্ছে। নিজের ঠোঁটগুলো দিয়ে স্বপ্নর ঠোঁট আঁকড়ে ধরে। তখনই স্বপ্ন নীলের ঠোঁট কামড়ে ধরে, তাতে নীলের চোখগুলো ছানা বড়া হয়ে যায়। চোখ খুলে তাকায় স্বপ্নের দিকে, তার চোখে মুখে দুষ্টুমির আভা। নীলের বুঝতে আর বাকি রইল না, এতক্ষণ স্বপ্ন ভং ধরেছে যাতে সে কিস করে। নীলের খুব কান্না পাচ্ছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। স্বপ্ন তাকে দুহাত ধরে জাপটে ধরে রেখেছে, নিজের হাত দিয়ে স্বপ্নর বুকে পেটে আঘাত করতে থাকে। তারপর স্বপ্ন ছেড়ে দেয়। স্বপ্ন বলল, এটা হলো আমাকে গোবর খাওয়ানোর শাস্তি। নীলকে কান্না করতে দেখে স্বপ্ন বুঝতে পারে এটা ঠিক হয়নি করা। নীল বলল, কেন আমার এত বড় সর্বনাশ করলেন? নীলের এই কথা স্বপ্ন হৃৎপিণ্ড ছেদ করে ওঠে। নীলকে হারানোর ভয় বুকের ভেতর চেপে ধরে। মেয়েদেরকে স্পর্শ করার একমাত্র অধিকার থাকে তার স্বামীর, আর আপনি? এটা বলে নীল কেঁদে দেয়। স্বপ্ন নীলের হাত ধরতে নিলেই ঝামটা মেরে ফেলে দেয়। আমি তোমার সে অধিকার দেব? নীল চোখ তুলে তাকায় স্বপ্নর দিকে, চোখে পানি মুছে বলল, মানে? যেদিন তোমার লাল শাড়িতে বধূ বেশে দেখেছে, সেদিন আমার হৃদস্পন্দন আমায় জানিয়ে দিয়েছে তুমি আমার। তোমার জন্ম হয়েছে আমার জন্য। ভালোবেসে ফেলেছি খুব বেশি তোমায়, ভালোবেসে সে অধিকার দিতে চাই তোমায়। ভালোবেসেছি বলে এত বড় স্পর্ধা দেখাতে পেরেছি তোমার সাথে, না হলে এমন কিছু কোনোদিন এই স্বপ্ন করতেই না। তোমার সাথে এরকম করার কারণ হলো তুমি আমার হৃদয়ের রানী। আমার বউ যদি কেউ একমাত্র হয়, সেটা শুধু তুমি। নীল নিঃশব্দে কেঁদে যাচ্ছে। আজ এই ছেলের জন্য তার সব শেষ হয়ে গেল। তার সুরবালা এসব জানলে কি তাকে গ্রহণ করবে কখনো? এই ছেলের জন্য তার চরিত্রহীন তকমা লেগেছে। কিছুতে ছাড়বে না এই ছেলেকে, এর শাস্তি খুনি দিয়ে ছাড়বে। চোখের পানি মুছে স্বপ্ন শার্টের কলার টেনে ধরে বলল, কি করে তুই ভাবলি আমি তোকে ভালোবাসবো? তোকে আমি আজই মেরে ফেলবো। কেন তুই আমায় ছুঁয়েছিস? এটা বলে নীল হাতের নখ দিয়ে স্বপ্নর গাল দুটো আছড়ে দেয় খুব ঝোরে। স্বপ্ন ব্যথা পেলেও কিছু বলে না, নিজেকে খুব শক্ত করে রেখেছে। নীল বদ্ধ পাগল, উন্মাদের মতন আচরণ করে, খুব জোরে জোরে স্বপ্নর বুকে মারতে থাকে। স্বপ্ন চুল ধরে জোরে জোরে টানতে থাকে, তাতে সে ক্ষান্ত হয় না। দিঘির পাড়ে উঠে এসে মোটা একটা লাঠি নিয়ে আসে। লাঠি দিয়ে খুব জোরে জোরে আঘাত করে স্বপ্নকে। স্বপ্ন তার দুটো হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আঘাতের ব্যথাগুলো সহ্য করছে। একটাবার বাধা দেয়নি সে নীলকে। নীল নিজের সব রাগ লাঠি দিয়ে মেরে ছাড়তে থাকে। একসময় সে হয়রান হয়ে যায়, লাঠি ফেলে দিয়ে স্বপ্নর চুল টেনে বলল, আমার মারের কথা মনে থাকলে আর কোনো মেয়েকে ছোঁয়ার স্পর্ধা করবি না। আর রইল তোর ভালোবাসার আনসার, কান খুলে শুনে রাখ, আমি একজনকে ভালোবাসি। তোকে ভালোবাসার কথা প্রশ্নই ওঠে না। এটা বলে চলে যায় নীল। স্বপ্নর কানে নীলের একটা কথা বাজছে, আমি অন্য একজনকে ভালোবাসি। লাঠির আঘাতের চেয়ে নীলের বলে যাওয়া এই কথার আঘাত সে বেশি পেয়েছে। তার হৃদয়ে যেন কেউ ছুরি দিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। জীবনে প্রথমবার কারো প্রেমে পড়েছে সে, আর সেই ভালোবাসার কথা বলার জন্য এভাবে পিটু নিয়ে খেয়ে রিফিউজি পেয়েছে। বিয়ে করবি আমায়? প্রাচ্যর কথায় তৃণ তার দিকে ভ্রুকুচকে তাকায়, কিন্তু প্রত্যুত্তরে কিছু বলল না। প্রাচ্য আবার বলল, বিয়ে করবি আমায়? আরু ম্যাড? এটা বলে চলে যেতে নিলে প্রাচ্য তার হাত ধরে আটকিয়ে বলল, তখনকার ঘটনার জন্য আমি সরি। তৃণ এত ছোট তুচ্ছ বিষয় মনে রাখে না। হাত ছাড়ো, যাবো আমি। আমার কথার উত্তর পেলাম না আমি। উত্তর পাওয়ার মতো কোনো কথা বলিসনি। কেন এত হেলে করছিস? বিয়ে করবি আমায়? তোর বর কি ভেগে গেছে নাকি? এরকম একটা সিরিয়াস কথায় প্রাচ্য তৃণর থেকে এরকম কথাই আশাই করেনি। আমি তোকে ছাড়া কাউকে বিয়ে করবো না। বিয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে এটা ভেবে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন তো আমি তোকে বিয়ে করবো না। প্রাচ্যর বুক ফেটে যাচ্ছে তৃণর এরকম কথায়। আজ তার জন্য তৃণ অভিমান করে এসব বলছে। জানি ভুল করেছি আমি, এখনো সময় আছে শুধরে নেওয়ার। আমি তো শুধরাবো না। আর এসব বলছিস কেন তুই?
তোর মুখে এসব মানায় না। একটা দুশ্চরিত ছেলেকে বিয়ে করতে চাস কেন? ভালোবাসি বলে। এটা বলে তৃণকে ছড়িয়ে ধরে। তৃণ ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে। তাচ্ছিল্য হেসে তৃণ বলল, ভালোবাসা নয় ফুল, তোর জন্য জমে থাকা সব ভালোবাসা কালকে বৃষ্টির পানিতে ধুয়ে মুছে সাফ করে এসেছি। এই হৃদয়ে ভালোবাসার ফুল ঝরে গেছে। আমি ফুটাবো তোর হৃদয়ে ভালোবাসার ফুল? আমি চাই না আমার হৃদয়ে ঝরে যাওয়া কোনো ফুল ফুটুক। বাই দ্য ওয়ে, তোকে এসব বলে আমার লাভ নেই। তোকে লাশবার জন্য বলছি, আমার সামনে এসে এসব নেকা ভালোবাসা কথা বলতে আসবি না। কেন অভিমান করে সরে যাচ্ছিস? যেখানে ভালোবাসা থাকে সেখানে অভিমান সাজে। তোর আর আমার মধ্যে কোনো ভালোবাসা নেই, তাহলে অভিমান আসবে কোথায় থেকে? প্রাচ্য তৃণর 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তার গালে লাগিয়ে বলল, আমি তোকে থাপ্পড় মেরেছি তো, তুই তার বদলে 1000টা থাপ্পড় মার, আমি কিচ্ছু মনে করবো না। তারপরে তুই আমায় ফিরিয়ে দিস না, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তৃণ নিজের হাত ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে যায়। আমাকে ফিরিয়ে দিয়ে যে কষ্ট আমি দিয়েছিস, আজ থেকে সেই কষ্ট তুই উপভোগ করবি। আমি চাই তোর বিয়ে অন্য কারোর সাথে হোক। আমাকে না পাওয়ার আগুনে জ্বলে তুই ছাই হয়ে যাস, এটাই চাই আমি। প্রাচ্য সেখানে বসে হাওয়া করে কান্না করতে থাকে। ভুল করে ডিসিশন নিলে তাহলে পস্তাতে হয়। কোনো কিছু করার আগে অন্তত 10 বার ভাবা উচিত। এই কাজে ভবিষ্যৎ তার উপরে কি ফল আসবে ভেবেচিন্তে সব কাজ করতে হয়। হুট করে কোনো ডিসিশন নেওয়াই জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ, যেমনটা প্রাচ্যর ক্ষেত্রে ঘটেছে। তৃণ ছাড়া কাউকে তার লাইফে কল্পনাও করতে পারবে না বলেই তারপর রাগের বশে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। তার ফল সে পাচ্ছে। স্বপ্নকে এভাবে পাগলাটে অবস্থায় রুমের ভেতর ঢুকতে দেখে সমুদ্র বলল, মনে হচ্ছে বাসর ঘরে বিড়াল মারতে গিয়ে স্বপ্নের এই অবস্থা হয়েছে। এটা শুনে তৃণ আর ধূসর হেসে দেয়। স্বপ্ন চোখ তুলে তাদের দিকে তাকায়। সমুদ্র বলল, বেচারা স্বপ্নের খুব কষ্ট হয়েছে তাই না? মুখের কি হাল করেছে। ধূসর সমুদ্রের পিঠে চাপড় মেরে বলল, হ্যাঁ রে স্বপ্ন, দিনে কি বাসর ঘর সেরে ফেললি নাকি রাতের জন্য কিছু বাকি রাখিসনি? স্বপ্ন চোখ বড় বড় করে তাকায় তাদের দিকে। তখনই তৃণ বলল, সেই সৌভাগ্যবতী মেয়েটাকে কার সাথে মধু চন্দ্রিমা করে তোর এই হাল হয়েছে? স্বপ্ন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। নিজের মুখে আঁচড়গুলো দেখে। গলায় ঘাড়ে গালে সব নখের আঁচড়গুলো দেখলে যে কেউ বলবে সে বাসর করেছে। আর বন্ধুরা হলে তো কথাই নেই, তার গালে এক বিভৎস অবস্থা। সমুদ্র তার কাঁধে হাত দিয়ে বলল, বলি না মেয়েটাকে। মেয়েটা তোর বোন। এটা বলে আয়নায় নিজেকে দেখতে ব্যস্ত হয়েছে। সমুদ্র সিরিয়াস হয়ে যায়। তৃণ আর ধূসরের দিকে তাকায়। তারা চুপ হয়ে দাঁড়িয়ে আছে। স্বপ্নর দিকে তৃণ তাকায়। আমার বোন মানে? তোর বোন আমার এই হাল করেছে। কে? কে আবার? যার দ্বারা এই কাজ সম্ভব সে। সমুদ্র খুব ভালো করে জানি কাজ প্রাচ্য জীবনে করবে না। স্বপ্ন আর প্রাচ্যর মধ্যে বোঝাপড়াটা ভালো। এই কাজ একজনের দ্বারাই সম্ভব, আর সে হলো নীল। তারই কাজ হবে। নীল করেছেন? এটা বলে হাসতে থাকে। স্বপ্ন বলল, হাস ভালো করে, আমার তো মুখের 12টা বাজিয়ে দিয়েছে। আমি যতটুকু জানি নীলের পিছনে কেউ না লাগলে সেরকম করবে না। তুই কি করিস ওর সাথে? কিছু করিনি, শুধু বলেছি ভালোবাসে। কি? স্বপ্ন খুব জোরে চিৎকার করে বলল। সবাই চুপসে যায়। সবার এই পানসে মুখ দেখে সমুদ্র অট্ট হাসিতে ফেটে পড়ে। তার হাসি দেখে সবাই ভেবেচাকা খেয়ে যায়। সমুদ্র স্বপ্নর বাহুতে চাপড় মেরে বলল, আরে আমি বাংলা সিনেমার নায়িকাদের বিলেন বাই না যে বোনের প্রেমে বাধা হয়ে দাঁড়াবো। শরীরের ব্যথায় স্বপ্ন রাতে হাড় কাঁপানো ঝড় আসে। সবাই স্বপ্নের রুমে উপস্থিত। রোকেয়া বেগম স্বপ্নর মাথায় জলপট্টি দিতে থাকে। স্বপ্ন বলল, আন্টি, আমার গায়ে সামান্য জ্বর, সেরে যাবে রাতে, এটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই। রোকেয়া ধমকিয়ে বলল, চুপ করো, গা পুড়ে যাচ্ছে তোমার, আর বলছো সামান্য। শাইলা বলল, বেড়াতে এসে গায়ে জ্বর বাঁধিয়ে ফেলেছো? আন্টি আমি ঠিক আছে, তোমরা সবাই গিয়ে শুয়ে পড়ো, সমুদ্র আছে তো। নীল এক কোণে দাঁড়িয়েছিল। এখন স্বপ্নের উপর থেকে রাগ কমেনি। ইচ্ছে করছে এখন কামড়িয়ে দিতে। জ্বর এসেছে ভালো হয়েছে, এ বজ্জাত মরলে এসে বেশি খুশি হবে। কত বড় সাহস তার ঠোঁট কামড়ে ধরে। মির্জা ফ্যামিলির সবাই চলে যায়। সমুদ্র তার রুমে যায় স্বপ্নর জন্য মুভ আনার জন্য। প্রাচ্য যেয়ে স্বপ্নর পাশে বসে বলল, বিকেলে তো ঠিকই দেখলাম, হঠাৎ করে জ্বর এলো কেন? এটা বলে স্বপ্নর বাহু ধরে। স্বপ্ন আহ করে আর্ত চিৎকার দেয়। সবাই বুঝতে পারলো না স্বপ্ন হঠাৎ করে কেন চিৎকার করলো। প্রাচ্য হতবাক যে এত জোরে ধরেনি যে স্বপ্ন ব্যথা পাবে।
কি হয়েছে তোর? চিৎকার করলি কেন? স্বপ্ন বলল, ও কিছু না। ও কিছু না হলে বুঝি তুই এত জোরে চিৎকার করলি? শার্ট খোল, বাহুতে কি হয়েছে আমি দেখব। স্বপ্ন খুলতে দেয় না। সে খুব ভালো করে জানে শার্ট খুললে মায়ের দাগগুলো স্পষ্ট দেখা যাবে। মায়ের দাগ দেখলে জিজ্ঞেস করবে কিভাবে হয়েছে। আর সে কিছুতেই নীলকে ছোট করতে দেবে না, ছোট হতে দেবে না। অসুস্থ বলে কিছু বলতে পারেনি, কিন্তু প্রাচ্য আর রোদ জোর করে শার্ট খুলে ফেলে। শার্ট খুলে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মায়ের দাগগুলো কালো হয়ে নীলচে হয়ে গেছে। প্রাচ্য স্বপ্নকে ঘুরিয়ে দেখে, পিঠেও সেম অবস্থা। স্বপ্নের অবস্থা দেখে সবার মুখে অমাবস্যা নেমে আসে। তাদের প্রাণপ্রিয় বন্ধুর এই অবস্থা কে করেছে? তোকে কিভাবে আঘাত করেছে?